চলতি বছরই চালু হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। গ্রাউন্ড হ্যান্ডেলিং নিয়ে সিদ্ধান্ত হয়নি, জানালেন বেসামরিক বিমানমন্ত্রী। দাম বাড়ার পরও মিলছে না এলপি গ্যাস। পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ সারি, আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বললেন বাণিজ্যমন্ত্রী। পরাজয়ের দলিল বলেই সংবিধান ছুঁড়ে ফেলতে চায় জামায়াত, মন্তব্য চিফ হুইপের। সরকারের কর্মকাণ্ডে ফ্যাসিবাদের লক্ষণ দেখছে জামায়াত। এবং সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে শ্বাসরুদ্ধকর টাই ব্রেকারে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ। যুবাদের প্রধানমন্ত্রীর অভিনন্দন। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। চলতি বছরই চালু হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। তবে টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে থার্ড টার্মিনাল রক্ষণাবেক্ষণ ও পরিচালনা নিয়ে জাপানের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও বিমান প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত সহ সংশ্লিষ্টরা। দেশের বেসরকারি খাতকে আরও গতিশীল করা এবং বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্য নিয়ে শনিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে প্রাইভেট সেক্টর অ্যাডভাইজরি কাউন্সিলের প্রথম বৈঠক। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা সভাকক্ষে সকাল 10:30টায় এই বৈঠক শুরু হবে। বৈঠকে সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব অংশ নিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এর নির্বাহী চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান সহ অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা। এলপি গ্যাসের দাম 387 টাকা বাড়ানোর পরও 12 কেজির সিলিন্ডার অতিরিক্ত মূল্যে বিক্রি হচ্ছে। খুচরা বিক্রেতারা এই পরিস্থিতির দায় ডিলারদের কাঁধে চাপালেও ডিলাররা বলছেন তারা সরকার নির্ধারিত দামে বিক্রি করছেন। ভোক্তারা বলছেন আগে থেকেই নিত্যপণ্যের দামে দিশেহারা অবস্থা। এমন সিলিন্ডারের বাড়তি ব্যয়ে জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়বে। আরও জানছেন তারিকুল ইসলাম। হোটেল রেস্তোরাঁয় রান্নার একমাত্র উপায় এলপিজি গ্যাস, কিন্তু বৃহস্পতিবার থেকে সিলিন্ডারের হঠাৎ দাম বৃদ্ধি পাওয়ায় দুশ্চিন্তায় হোটেল ব্যবসায়ীরা। 2000 টাকার উপরে মনে করেন এখন আমগো কিনতে হইতেছে। তাহলে আমরা ব্যবসায়ীরা যে বর্তমানে যে অবস্থা, ময়দার দাম, চিনির দাম সবকিছু মোটামুটি বাড়তি, তাহলে আমরা স্টাফ চালাইতে পারছি না ঠিক মতো, নিজেকেও ভাড়া দিয়ে চলতে অনেক টাফ হইতেছে। সামনের দিকে ব্যবসা করতে পারবো কিনা আদৌ তাও বলতে পারতেছি না। নতুন করে এলপিজির দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এখন প্রতি কেজি এলপিজির দাম 144 টাকা 4 পয়সা। আর সবচেয়ে বেশি ব্যবহৃত 12 কেজি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে 1728 টাকায়, যা আগের মাসের চেয়ে 387 টাকা বেশি। বাজারে যখন সব পণ্যের দাম বাড়ছে, ঠিক তখনই এলপিজির এই মূল্যবৃদ্ধি ছোট ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য যেন মরার উপরে খরার ঘা। আমাদের যে ব্যবসাটা এখন, আগে মনে করেন সেল বেশি ছিল, গ্যাসের দামটা কম ছিল, আমাদের জন্য অনেক ভালো ছিল। এখন তো ব্যবসা নাই এক কথা, দ্বিতীয়ত সব জিনিসের দাম বাড়তি, যেমন তেলের দাম বাড়তেছে, গ্যাসের দাম বাড়তেছে, তাহলে আমরা কি করব? কারণ আমাদের আর কোনো কিছু করার নাই, ব্যবসা বাধ্যতামূলক সাইডা দিতে হবে। সরকারি ঘোষণা আর বাস্তব বাজার, এই দুয়ের ফারাক কমাতে নজরদারি জোরদারের দাবি ভোক্তা ও ব্যবসায়ীদের। গ্যাসের দাম বাড়াইছে, চলার তো আমরা রাস্তা নেই, গরিব মানুষ কিভাবে চলি কয়। গ্যাসের দাম বাড়াইছে, আমাদের বোতল আছে 4200 টাকা, বড় বোতল 35 কেজি, এই বোতল হয়েছে এখন আপনার 8000 টাকা, কিভাবে চলি আমরা কয়। বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে এই চাপ আরও বাড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের তীব্র সংকটে রাজধানীর জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। ভুক্তভোগীদের অভিযোগ, একটি অসাধু চক্র ইচ্ছাকৃতভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এদিকে পেট্রোল পাম্পগুলোতে অব্যবস্থাপনা ও অনিয়ম ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। তবে দ্রুত কার্যকর সমাধান না এলে এই দুর্ভোগ আরও বাড়বে বলেই শঙ্কা সংশ্লিষ্টদের। নাজমুল ইসলামের প্রতিবেদন।
ছুটির দিন শুক্রবারও রাজধানীর তেলের পাম্পগুলোতে ভোগান্তি চরম আকার ধারণ করেছে। রাজধানীর বিজয় সরণি, মহাখালী, মৎস্য ভবন, মিরপুর, শেওড়াপাড়া ও যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে একই অবস্থা। কোথাও মোটরসাইকেল ও প্রাইভেট কারের লাইন কয়েক কিলোমিটার দীর্ঘ হয়েছে। 2 থেকে 5 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ক্রেতাদের। কেউ কেউ এক পাম্প থেকে আরেক পাম্প ঘুরেও তেল পাচ্ছেন না। সকাল 6টা সিরিয়াল দিছি, আমার সামনে আরো 200 গাড়ি আছে, এখন কখন তেল পাবো জানি না। ঈদের 2 দিন আগে গাড়ি বন্ধ করছি, তেল নাই। আজকে মনে করেন এই সিরিয়ালে 3 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি। 3 দিন ধরে ঘুরতেছি ঢাকা শহরে, রাত্রে বেরোই, সকালে বেরোই, ভার্সিটির আগে বেরোই, পরে বেরোই, কোনো জায়গায় তেল নাই। ভুক্তভোগীদের অভিযোগ, একটি অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করছে। কোথাও তেল মজুদ রেখে বিক্রি বন্ধ রাখা হচ্ছে বলেও অভিযোগ করছেন অনেকেই। তো আমরা তো মূলত মনে করতেছি সিন্ডিকেটেড এমন কেন হবে? তেল তো অ্যাভেলেবল আসতেছি, দেখতেছি, শুনতেছি, কিন্তু আমরা তো পাইতেছি না ভাই। যেখানে ধান সিদ্ধ করে ওখানে দিয়ে তার তেল লোড করে দান রেখে রাখতেছে। এই হলো আমাদের দেশের অবস্থা। পাম্প কর্তৃপক্ষের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ কম নয়, তবে হঠাৎ অতিরিক্ত চাহিদা ও ফুল ট্যাঙ্ক করার প্রবণতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তেলের অবস্থা বলতে আগের মতোই আছে, এখনো মানুষের চাপ ওইভাবেই চলতেছে। রেশনিং করে দিচ্ছি, বাইকে 500, গাড়িতে 2000 বা 2500। আমরা পর্যাপ্ত পাই না, পর্যাপ্ত পাইলে তো ফুল দিতেন। আমাদের যে পরিমাণ পাওয়ার কথা সেই পরিমাণ আমরা পাচ্ছি না। এদিকে পেট্রোল পাম্পগুলিতে অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর নজরদারির কথা জানালেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। মাঠে যদি কোনো অনিয়ম পাই সেটির বিষয়ে পেট্রোল পাম্পের বিরুদ্ধে বা পেট্রোল পাম্প মালিকদের বিরুদ্ধে বা অন্য যে কোনো বিষয়ে আমি মোবাইল কোড করার জন্য আমি মূলত মাঠে কাজ করছি। রাজধানীর স্বাভাবিক জীবনযাত্রা জ্বালানি সংকটের জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত সমাধান না হলে এ দুর্ভোগ আরও তীব্র হবে বলে শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। জ্বালানি সংকটে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি এখনো হয়নি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার সিলেট নগরের তোপখানাস্থ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বলেন, বর্তমানে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং বিদ্যুৎ পরিস্থিতিও স্বাভাবিক। এলপিজি গ্যাসের দাম বেড়েছে কারণ এখানে দাম নির্ধারণের একটি ফর্মুলা আছে। অরিজিন সেখানে যদি বেড়ে থাকে এখানেও সেটার প্রতিফলন হবে। আর আপনি নিশ্চয়ই বোঝেন যে ক্রুড অয়েলের মূল্য ছিল কিছুদিন আগে $55-60, সেটা $116 যাওয়ার পরেও এই মানুষের পছন্দের সরকারটি এখন পর্যন্ত আগের মূল্য ধরে রেখেছে। উদ্দেশ্য একটাই, এই মূল্য বৃদ্ধির কারণে যেন মানুষ কষ্ট না পায় সেজন্য। বেশি দামে তেল কিনতে গিয়ে সরকারের তহবিল ক্ষয় হচ্ছে, দাম বাড়ানোর কথা ভাবছে সরকার বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে তেল ও গ্যাসের সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। খুব শিগগিরই বড় ধরনের সংস্কার আনা হবে যেন বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসে এবং বড় বিনিয়োগগুলো ব্যাংকের পরিবর্তে পুঁজিবাজার থেকে আসে। এতে ব্যাংক খাতের উপর চাপ কমবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমার জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যদিও অনেক বেশি দামে কিনতে হচ্ছে এবং এটা বাংলাদেশের তহবিলের, সরকারি তহবিলের উপর বিশাল চাপ সৃষ্টি করছে। পুঁজিবাজারের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য যে কর্মসূচি, সেটা আমরা খুব সহসা বাস্তবায়ন করব। আমরা বিশ্বাস করি এরপরে বিনিয়োগকারীরাও স্বস্তি পাবে, যারা লিস্টেড কোম্পানি, যাদের কোম্পানি ফ্লোট করবে তারাও স্বস্তি পাবে। গেল 24 ঘন্টায় হামে 3 জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছে 947 জন। এই নিয়ে গেল 19 দিনে হামে 94 জনের মৃত্যু এবং আক্রান্ত রোগীর সংখ্যা 5792 জন। শুক্রবার এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। দেশ জুড়ে হামের প্রকোপের কারণে সৃষ্ট পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। সংবিধান তাদের পরাজয়ের দলিল, তাই ছুঁড়ে ফেলতে চায় জামায়াত, এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। জুলাই সনদ নিয়ে কোনো ধরনের অপরাজনীতি সহ্য করা হবে না বলেও তিনি জানান। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় একথা বলেন চিফ হুইপ।
আওয়ামী লীগ যে পথে হেঁটেছে জামাতও সেই পথের নাবিক বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। আরও জানাচ্ছেন মুদাসির আলী। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা দিবস নিয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল। এতে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বর্তমান সময়ে এর প্রভাব ও এর গুরুত্ব নিয়ে আলোকপাত করা হয়। প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন এবং এই লক্ষ্যেই কাজ করছেন তারা। আমাদের নেতা বলেছেন, জনাব তারেক রহমান সাহেব বলেছেন, তিনি বলেছেন আমি যে আবু সাইদের কবর জিয়াদ করার পক্ষে, আমরা জুলাই সনদের পক্ষে, আমরা সেই সব সকল স্বাধীনতা যুদ্ধের শহীদদের পক্ষে এবং জুলাই যোদ্ধাদের পক্ষে, 90-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং সকলের পক্ষে আমরা জুলাই সনদকে অক্ষরে অক্ষরে প্রতিটি অক্ষর আমরা বাস্তবায়ন করব, যেভাবে হয়েছে সেইভাবে। জুলাই সনদ নিয়ে কোনো অপরাজনীতি বিএনপি গ্রহণ করবে না বলে জানান চিফ হুইপ। বিরোধী দলের নেতৃবৃন্দ যেভাবে চাইছেন সেভাবে কোনো দিকে কোনো কিছুতে পড়ে না বলেই সেটা আমরা বিরোধিতা করি। এদিকে আওয়ামী লীগ পাকিস্তান আমলে সরকার প্রধান হওয়ার চেষ্টা করেছে, আর জামায়াত পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছে বলে মন্তব্য করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। আওয়ামী লীগ পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছে আর জামাত পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছে, তা পার্থক্যটা কোথায়? মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের জন্যই বিএনপির জন্ম বলে মত দেন আব্দুস সালাম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বপ্নটা বাস্তবায়িত হচ্ছে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদ সংক্রামক রোগ যা বর্তমান সরকারের কর্মকাণ্ডে প্রতীয়মান বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার কেরানীগঞ্জে দায়িত্বশীল সমাবেশে একথা বলেন তিনি। বলেন, জনগণের ন্যায্য অধিকার তাদের হাতে পৌঁছে না দেওয়া পর্যন্ত জামায়াত সহ 11 দলের সংগ্রাম চলবে। সবাইকে আবারও জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। জামায়াতের আমির বলেন, নিয়মতান্ত্রিক আন্দোলন চলবে, তবে বিশৃঙ্খলার চেষ্টা হলে ইস্পাত কঠিন জবাব দেয়া হবে। ফ্যাসিবাদ একটা রোগ, নির্দিষ্ট রোগী মারা গেলেও ফ্যাসিবাদ মারা গেছে এটা বলতে পারবেন না। এটা একজন থেকে আরেকজনের সংক্রমিত হয় এবং সেই সংক্রমণ ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি। আসুন আমরা আবারও জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। ইনশাআল্লাহ জনগণের ন্যায্য অধিকার জনগণের হাতে তুলে দেওয়া পর্যন্ত 11 দল এবং বাংলাদেশ জামাত ইসলামের লড়াই অব্যাহত থাকবে। সার সেচে যুদ্ধের আজ, শঙ্কায় কৃষক। দেশে রাসায়নিক সারের মোট চাহিদার প্রায় 80% আমদানি করা হয়, আর এর বড় একটি অংশই আসে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও কাতার থেকে। এছাড়া চলমান যুদ্ধ পরিস্থিতিতে ডিজেল, কীটনাশকের দামও এরই মধ্যে চলে গেছে নাগালের বাইরে। কৃষি গবেষকরা বলছেন, এই অবস্থা চলতে থাকলে দেশের খাদ্য সংকট অনিবার্য। এমন পরিস্থিতিতে মজুদ শেষ হওয়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদও দেন তারা। নাদিম মোস্তফার ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। কৃষি নির্ভর দেশ হলেও রাসায়নিক সারের চাহিদায় বাংলাদেশ আমদানি নির্ভর। দেশে বছরে প্রায় 70 লাখ টন সারের চাহিদা রয়েছে, যার কেবল 10 লাখ টন দেশে উৎপাদন হয়। আন্তর্জাতিক বাজারে ইউরিয়া সারের দাম 50% বেড়েছে। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে দেশের কৃষিতে। 1 বস্তা ইউরিয়া সারের দাম সরকার 1250 টাকা নির্ধারণ করে দিলেও তা কিনতে কৃষককে গুনতে হচ্ছে 1450 থেকে 1460 টাকা। সার ছাড়া তো ফসল হয় না। 10,010 টাকা বিল হয়েছে সারের, দিয়ে নিয়ে আসলাম। ডিলের মাধ্যমে আনা লাগছে, দোকানে গেলে কইতে সার নাই, এটা নাই, ওটা নাই। চাষ করে তো পোষায় না, এনে ধরেন খরচা বেশি। সরকারের কাছে আবেদন, মানে সবকিছু কৃষি মন্ত্রীর কাছে জামা আবেদন, কৃষি মানুষদের নজরে একটু টাকা। অন্যদিকে কৃষিতে ব্যবহার্য কীটনাশকের 90% বিদেশ থেকে আমদানি করতে হয়। এছাড়া কৃষির অন্যতম ভিত্তি বিভিন্ন বীজও অনেকটা আমদানি নির্ভর। ফলে প্রতি বছরই লাফিয়ে লাফিয়ে বাড়ে সার, কীটনাশক সহ সব কৃষি উপকরণের দাম। এমন অবস্থায় কৃষি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষক। উৎপাদন করলে পোষায় না, সব কইরা বদলি কামলার টাকা দিয়া পোষায় না। আমাকে যদি না পোষে বীজ মতি ইত্যাদি সবকিছু দাম, আর বেচতে গেলে সস্তা। তার কারণে মানে কৃষিকাজ যে অবস্থা পুরো লসই,
আর লস দিতে তার কত দিব? গবেষকরা বলছেন বীজ, কীটনাশক ও সারের আমদানি নির্ভরতার কারণে কৃষির ব্যয় বাড়ছে। চলমান যুদ্ধের কারণে সংকট আরো তীব্র হওয়ার আশঙ্কাও করছেন তারা। সামনে একটা হলো যে মানে যুদ্ধের কারণে যে একটা প্রবলেম তৈরি হচ্ছে, এটা নিশ্চিত তৈরি হবে। কতটুকু মজুদ আছে সারা বাংলাদেশের সার, কীটনাশক, বীজ, এটা একটা ডিটেল ডাটা সরকারকে এখনই কালেকশন করে রাখতে হবে। সেই অনুযায়ী ইম্পোর্ট করার প্রয়োজন হলে এখনই অন্য ভিন্ন সোর্স থেকে হলেও ইম্পোর্ট করে এটা জমা রাখতে হবে। ফলে আমি যদি এই রিপোর্টটা এখন নিয়ে রেখে সেটাকে এখনই প্ল্যানিংয়ে যাই, তাহলে পরে ওই ধরনের প্রবলেমটা আসবে না। দেশে প্রতি বছর 0.2% হারে কৃষি জমি কমছে। জলবায়ুর অভিঘাতে কমছে উৎপাদনও। এমন পরিস্থিতিতে এখাতে বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বানও জানান তারা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। প্রায় এক সপ্তাহ পার হলেও এখনও ফিরে আসেনি গভীর সমুদ্রে মাছ শিকার করতে গিয়ে মিয়ানমারের কোস্ট গার্ডের হাতে আটক 16 জেলে। কর্মক্ষম ব্যক্তিদের খোঁজ না পেয়ে মানবেতর জীবন পার করছে তাদের পরিবার। দ্রুত তাদের উদ্ধারে সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছে নিখোঁজদের স্বজনরা। নাজিম উদ্দিন রিয়াদের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। ঈদের পর ট্রলারে সাগরে মাছ ধরতে যান লক্ষ্মীপুরের 16 জেলে। এর মধ্যে রামগতি উপজেলার 9 জন, নোয়াখালীর সুবর্ণচরের 4 জন, চট্টগ্রামের 2 জন এবং ভোলার 1 জন ছিলেন। 25শে মার্চ রাতে কক্সবাজারের উখিয়া সংলগ্ন এলাকায় বাংলাদেশ মিয়ানমার জলসীমার কাছাকাছি এলাকা থেকে তাদেরকে ধরে নিয়ে যায় মিয়ানমার কোস্ট গার্ড। এ তথ্য জেলেরা তাদের স্বজনদের জানান। এরপর থেকে তাদের ফোন বন্ধ। কেউ সন্তানের ছবি, কেউ বাবার ছবি, আবার কেউ স্বামীর ছবি বুকে জড়িয়ে প্রিয় মানুষের ফিরে আসার অপেক্ষায়। একদিকে প্রিয়জন হারানোর শঙ্কা, অন্যদিকে সংসার চালানো দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। 7 দিন আগে নদীতে গেছে মাছ ধরার জন্য। কক্সবাজার রেল লাইনে গেছে, কে যারা কারার ধরে নিয়ে গেছে মায়ানমার দেশে শুনছি। দীর্ঘ 2-3 দিন নিখোঁজা আছে। বুধবার 12টার দিকে সে ফোন দিছে, সে মায়ানমার দেশের লোকেরা সে ধরে নিছে। 7 দিন না 8 দিন গেছে, আমরা কোনো ছেলের কোনো খোঁজ খবর পাই। আপনাদের দ্বারা অনুরোধ দাওয়াগাড়ি যেমনি আমাকে এই ছেলেরা নিয়ে দিবেন। আমাকে বাড়ি নেই, ঘর নেই, আমরা নদী ভাঙা মানুষ। আমার বাইক নেই এবং আমার ভাই সহকারে যে 16 জন মানুষ আছে, এই 16 জন মানুষের যেভাবে উদ্ধার করিয়া তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। স্থানীয় সমাজকর্মীরাও জেলেদের উদ্ধারে কাজ করছেন। প্রশাসন সহ বিভিন্ন মহলে যোগাযোগ করা হচ্ছে বলে জানালেন অতিরিক্ত জেলা প্রশাসক। আমাদের যে কোস্ট গার্ড এবং অন্য পুলিশ আছে তাদের মাধ্যমেও বিষয়টা খোঁজ নেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছি। সাগরে জীবিকার জন্য যাওয়া জেলেদের নিরাপত্তায় এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। নেত্রকোনায় বিলীন হওয়ার পথে 67টি নদীর অস্তিত্ব, আর সংকটের মুখে পড়েছে আরও 28টি। অধিকাংশে নাব্যতা হারিয়ে বন্ধ হয়ে গেছে নৌ যোগাযোগ ও বাণিজ্য। সেচ কাজে ব্যাহতের পাশাপাশি দেশীয় মাছের আকালও দেখা দিয়েছে। এ অবস্থায় নদীগুলো খননের দাবি জেলাবাসীর। মনোরঞ্জন সরকারের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। 50 বছর আগেও নেত্রকোনায় বাণিজ্যের অন্যতম মাধ্যম ছিল নদীপথ। জেলার অন্যতম বৃহৎ গড়া, কংস, গুমাই, বেতাই ও সোমেশ্বরী সহ অনেক নদীতেই ধান ও পাট বহনকারী নৌকাসহ চলাচল করত লঞ্চ ও স্টিমার। এছাড়া দুর্গাপুরের সাদামাটি এবং সিলিকা বালু সোমেশ্বরী এবং কংস নদের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পরিবহন করা হতো। কিন্তু নদীগুলোর নাব্যতা না থাকায় এবং পানি শূন্য হয়ে পড়ায় সব প্রকার নৌ চলাচল বন্ধ হয়ে গেছে। পানির অভাবে মৎস্য সম্পদ ও কৃষির উপর প্রভাব পড়েছে। এর পেছনে অসাধু দখলদারদের দৌরাত্ম্য রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। নদী খুবই গভীর ছিল। আশুগঞ্জ, ভৈরব থেকে নৌকা আসতো, পাট নিচে, ধান নিচে। আগে তো খালিতে পানি নাইমে চলে আসতো, কিন্তু এখন আসে না, কারণ বিলের চেয়ে খাল উঁচু হয়ে গেছে। চৈত্র মাসে আমি আশা করি আপনারা এটা পদক্ষেপ সরকার নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্রতি বছর শুষ্ক মৌসুমে যে হারে পানি কমছে, তাতে জরুরি ভিত্তিতে নদীগুলো খনন করা না হলে অস্তিত্ব হারাবে এসব নদী। এর পাশাপাশি পরিবেশও পড়বে সংকটে। তাই দ্রুত নদী খননের দাবি পরিবেশবিদ ও জনপ্রতিনিধিদের। নদীগুলোকে খনন করা খুবই জরুরি দরকার,
আমাদের কৃষির জন্য, আমাদের মৎস্য সম্পদের জন্য আমাদের ইউনিয়নে খালগুলো আছে, এই খালগুলা আর নদীগুলা যদি খনন করা হইতো তাহলে কৃষক উপকার হইতো। খননের জন্য নদীর তালিকা করে ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। নদীগুলো পুনঃখননের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের তালিকা প্রেরণ করেছে। ডিপিপি পাস হলে সেই সাপেক্ষে আমরা এই নদীগুলো পুনঃখনন করব। শীঘ্রই নদীগুলো খননের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। আমরা শুধুমাত্র এই মগরা নদী নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটা নদী খনন শাসনের ব্যবস্থা নিচ্ছি। জেলার মৎস্য সম্পদ, নৌযোগাযোগ ও ব্যবসা বাণিজ্য সহ পরিবেশ রক্ষায় দ্রুততম সময়ের মধ্যে নদীগুলো খননের উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। আধুনিক জীবনযাত্রায় বাঁশ শিল্পের স্থানে প্লাস্টিক পণ্য জায়গা করে নেয় বিপাকে পটুয়াখালীর 400 পরিবার। একসময় বিভিন্ন গ্রামীণ মেলা ও হাট বাজারে বাঁশের তৈরি হরেক রকমের পণ্য বেচা কেনা হতো, কিন্তু কালের বিবর্তনে এখন আর সে দৃশ্য চোখে পড়ে না। প্লাস্টিক পণ্যের সঙ্গে পাল্লা দিয়ে টিকতে না পেরে মুখ থুবড়ে পড়েছে বাঁশ শিল্প। অতুল চন্দ্র পালের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। পটুয়াখালীর বাউফলে শত শত বছর ধরে কৃষিকাজ সহ বিভিন্ন বাঁশের তৈরি পণ্যের ব্যবহার হয়ে আসছে। চালুন, কুলা, সাজি, মাটি কাটার বিড়া, মোড়া, চাল মাপার পুরা, ঝুড়ি সহ বিভিন্ন গৃহস্থালী কাজের পণ্য তৈরি হতো বাঁশ দিয়ে, যা প্রত্যেক পরিবারের জন্যই ছিল অপরিহার্য। কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় হরেক রকম পণ্য বাজারজাত হওয়ায় এই শিল্পটির প্রতি মানুষের আগ্রহ কমছে। বাঁশের সংকট, মূল্যবৃদ্ধি সহ প্রশিক্ষণের অভাব, পেশার পরিবর্তন, নানা কারণে এই শিল্পটি বিলুপ্তির পথে। বাঁশের যে দাম, এই দামে আমরা যে আর কি হাজিটালা বনতেছি, এতে আমাদের পোষায় না। সরকার থেকে কোনো সহায়তা করে এবং কোনো ক্ষুদ্র ঋণের ব্যবস্থা যদি করে, তাহলে আমরা এটা টিকিয়ে রাখার একটা পরিকল্পনা নিতে পারি, নাইলে আমাদের এই ব্যবসা, এই প্রতিষ্ঠানটা আস্তে আস্তে ধ্বংসের পথে চলে যাবে। উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ায় অভাব অনটনের মধ্যে দিন পার করছেন এই শিল্পের সাথে জড়িত জেলা 400 পরিবার। পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে তারা এই পেশাকে ছেড়ে অন্য পেশায় ঢুকে পড়ছেন। বাঁশের দাম বেশি এবং আমরা 300 থেকে 400 পরিবার এই ব্যবসার সাথে জড়িত। বর্তমানে আমাদের যে আর কি অবস্থা, তাতে আমাদের আর কি সংসারই বর্তমানে চলতেছে না এই হাজির ডালার কাজ করে। তাদের মতে বাঁশ শিল্প টিকিয়ে রাখতে প্রযুক্তিগত প্রশিক্ষণ এবং ক্ষুদ্র ঋণ প্রয়োজন। যদি প্রশিক্ষণ পাইতাম তাহলে মনে করেন আমরা আরো ভালো ভালো দামি কিছু কাজ সাজি এই বাঁশ দিয়া তৈরি করতে পারতাম। সরকার তো আমাকে চাইতো, আমরা ভালো একটু জিনিস বানাইতাম, তৈরি করতাম, আমাদের সংসারটা ভালো চলতো। বিসিকের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা বিসিকের সাথে কথা বলে যদি তাদেরকে কোনো উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়, যার মাধ্যমে তারা আরও এই শিল্পটাকে কিভাবে আরও উন্নত করে এটাকে আরও স্পিড আউট করা যায়, বাড়ানো যায়, সে আমরা সেই চেষ্টাটা করব। বাঁশ শিল্প একটি ঐতিহাসিক ও বাংলার কৃষ্টির সাথে জড়িত। ঐতিহ্যবাহী এবং পরিবেশ বান্ধব এই শিল্পকর্মটিকে টিকিয়ে রাখতে সরকারের সুদৃষ্টি কামনা করেন সকলে। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্তত 2টি যুদ্ধবিমান ও 3টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানায়, IRGCর অ্যারোস্পেস ডিফেন্স ফোর্স খোমেইন ও জানজান আকাশসীমায় 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে শনাক্ত ও ধ্বংস করেছে। এছাড়া ইস্পাহানের আকাশে 2টি MQ-9 অ্যাটাক ড্রোন ভূপাতিত করা হয়েছে। পাশাপাশি বুশেরের আকাশে একটি হারমেস ড্রোন ধ্বংস করা হয়েছে। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে দেশটির স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে বিশেষভাবে লক্ষ্যবস্তু বানাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দেশটির তেহরানের পাস্তর ইনস্টিটিউট সহ বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে হামলার বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কক্সবাজার সমুদ্র সৈকতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে 8ম জাতীয় সার্ফিং টুর্নামেন্ট। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক বলেন, কক্সবাজারের সার্ফিংয়ের সঙ্গে যুক্ত তরুণরাই ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের নাম উজ্জ্বল করবে।
সম্প্রতি আন্তর্জাতিক প্রতিযোগিতায় সার্ফারদের সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এছাড়া খেলোয়াড়দের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এরই মধ্যে ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড প্রদান শুরু হয়েছে। এতে খেলোয়াড়রা রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে খেলোয়াড়দেরকে ক্রীড়া ভাতার আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাদেরকে একটি করে ক্রীড়া কার্ড দেওয়া হয়েছে এবং সেই ক্রীড়া কার্ডের মাধ্যমে আপনারা দেশের সামাজিক ব্যবস্থাপনায় অনেক সুযোগ সুবিধা আমরা সেই প্রদান করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আমরা এই কর্মসূচির মাধ্যমে আমরা রাষ্ট্রীয়ভাবে আমাদের গুণগত পরিবর্তন আনতে পারবো বলে আমরা বিশ্বাস করি। চলে যাচ্ছি পত্রিকার পাতায়, জানিয়ে দেব আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। প্রথম আলো শিরোনাম করেছে প্রাতিষ্ঠানিক সংস্কারে হোঁচট, 4 জেলায় আরও 4 শিশুর মৃত্যু। ইরানে মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত, পাইলটকে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপরে দৈনিক ইত্তেফাক শিরোনাম 19 দিনে হামের উপসর্গে 94 শিশুর মৃত্যু, আক্রান্ত 5792। ইরান যুদ্ধে কৌশল পাল্টাচ্ছে যুক্তরাষ্ট্র, যুদ্ধ বিমান ধ্বংসে বাড়ছে উদ্বেগ, বিমান ভাড়ায় দিশেহারা যাত্রীরা। সমকালের শিরোনাম আগের অবস্থায় ফিরে যাচ্ছে বিচার বিভাগ, মার্চে সামাল দেয়া গেলেও কঠিন হবে এপ্রিল। হামের লক্ষণ নিয়ে শিশুর মৃত্যু 100 ছাড়ালো। এরপরে আছে বাংলাদেশ প্রতিদিন, অন্তর্বর্তীর ব্যর্থতা সরকারের ঘাড়ে, জ্বালানির প্রভাবে চতুর্মুখী চাপ, এবার একমাত্র তেল শোধনাগার বন্ধের শঙ্কা। যুগান্তরের শিরোনাম নিঃশব্দ হাহাকার, পড়ছে কৃষকের স্বপ্ন, মাঠে নষ্ট হচ্ছে কৃষি পণ্য। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিশ্লেষকদের অভিমত, রাজপথের আন্দোলনে সংকট বাড়ার শঙ্কা। খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ, ছক কষা হয় আগের দিন সন্ধ্যার বৈঠকে। সর্বশেষ আছে দ্য ডেইলি স্টার, শিরোনাম করেছে সাসপেক্টেড মিসাইলস, 94 deaths in 19 days government. Dropped ordinances, hard-earned reforms at risk. BNP government being tested by turmoil. দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। চলতি বছরেই চালু হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল। গ্রাউন্ড হ্যান্ডেলিং নিয়ে সিদ্ধান্ত হয়নি, জানালেন বেসামরিক বিমানমন্ত্রী। দাম বাড়ার পরও মিলছে না এলপি গ্যাস, পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ সারি, আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বললেন বাণিজ্য মন্ত্রী। পরাজয়ের দলিল বলেই সংবিধান ছুঁড়ে ফেলতে চায় জামায়াত, মন্তব্য চিফ হুইপের। সরকারের কর্মকাণ্ডে ফ্যাসিবাদের লক্ষণ দেখছে জামায়াত। এবং সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে শ্বাসরুদ্ধকর টাই ব্রেকারে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ, যুবাদের প্রধানমন্ত্রীর অভিনন্দন। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।